নদীর দখলদারদের প্রধানতম লক্ষ্য থাকে তাকে অ্যান্টি গভর্নমেন্ট হিসাবে চিহ্নিত করা। হুম, নদী দখল দূষণ বান্ধব লোকজন সংসদে গিয়েছে বলে তার বাইরে কিছু করা যাবে না তা কিন্তু নয়। এদের প্রত্যেকের একটা কমন বড় রকমের মানে ত্রুটি হলো এরা যখন খনন করে তখন নদী কিংবা এই খালের প্রস্থ মাপে না। সরকার বলতে পারে যে এটা তালিকার বাইরে আছে, কিন্তু নদী হিসেবে কিংবা প্রাকৃতিক প্রবাহ হিসেবে আপনাকে স্বীকৃতি দিতেই হবে। সরকারিভাবে ভারতের সঙ্গে নদীর পানি চাওয়ার ক্ষেত্রেও আমরা সবসময় দুর্বলতা দেখেছি। ২০১৪ সাল থেকে একতরফা পানি প্রত্যাহার করে ভারত। একতরফা। ২০১৪ সালে কোনো পানিই ছিল না। বিএনপি কি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে অনুসমর্থন করবে? আমরা মনে করি যে এটা করবে এবং করা উচিত। জলজ আবহাওয়ার একটা দেশ বা জলজ পরিবেশে বেড়ে ওঠা মানুষ আমরা। কিন্তু এই জলপ্রবাহকে আমরা ঠিক রাখতে পারছি কিনা সেসব নিয়ে আলাপ করব, আমাদের পরিবেশ সার্বিক জায়গা নিয়ে আলাপ করব। আমাদের সঙ্গে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পরিবেশবিদ, পরিবেশ আন্দোলন কর্মী এবং রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ। তুহিন ওয়াদুদ, আপনাকে চর্চায় স্বাগত। শুষ্ক মৌসুমে এক ধরনের আমাদের আলাপটা থাকে, বর্ষা এলে এক ধরনের তৎপরতা থাকে। আমরা নদী নিয়ে বারবারই কথা বলি। নদীর আমাদের সাথে এই অঞ্চলের মানুষের সাথে নদীর একটা আলাদা সম্পর্ক। নদী রক্ষার কথা হয়, নদী দখলের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, কিন্তু হয় না শেষ পর্যন্ত। কেন হয় না? হ্যাঁ, ধন্যবাদ। আ আমরা আসলে নদী নিয়ে কাজ করি অনেকদিন। আমরা ঠিক পরিবেশবিদ ব্যাপারটা নয়। নদী কর্মী, পরিবেশ কর্মী আমাদের হুম, বলতে ভালো লাগে। হ্যাঁ, আমরা অনেকদিন বলতে আমি প্রায় ১৬ বছর মাঠ পর্যায়ে নদী নিয়ে কাজ করি এবং এই কাজের যে আমার অভিজ্ঞতা, সেটা আমি মনে করি যে একদম মাঠের কাজের অভিজ্ঞতা। হুম, সংকটগুলো কোথায়, উত্তরণে বাধাগুলো কোথায়, এটা কিন্তু আমরা দেখেছি কাছে থেকে। আমরা যখনই নদী উদ্ধারের কাজ করতে যাই, তখনই নদীর দখলদারদের প্রধানতম লক্ষ্য থাকে তাকে অ্যান্টি গভর্নমেন্ট হিসাবে চিহ্নিত করা। হুম, অ্যান্টি গভর্নমেন্ট হিসেবে চিহ্নিত করার সঙ্গে শুধু আমাদের ক্ষেত্রে নয়, যেকোনো দখলের বিরুদ্ধে যারাই দাঁড়ান, তাদেরকে অ্যান্টি গভর্নমেন্ট দাঁড় করানো হয় এই কারণে যে তাতে করে স্থানীয় প্রশাসন যদি আন্দোলনকারীদের পক্ষে যায়, তাহলে দখলদাররা বলেন যে সরকারের বিরোধী প্রশাসন। হুম, তখন প্রশাসন নিজেকে সরকারপক্ষীয় প্রমাণ করার জন্য যে অবস্থানটা গ্রহণ করেন, সেটি শেষ পর্যন্ত দখলদারদের পক্ষে যায়। ফলে স্থানীয় প্রশাসন, হুম, দখলদার, প্রভাবশালী এবং স্থানীয়ভাবে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে বিভিন্নভাবে হয় চুপ রাখা হয়, নাহলে পক্ষে সরব করা হয়। তো চুপ হুম, থাকলেও তাদের পক্ষেই গেল। হুম, এইভাবে শুধু আন্দোলনকারীরাই একটা পক্ষ হয়ে যান, আর স্থানীয় প্রভাবশালী রাজনীতিক, প্রশাসন, দখলদার সবাই মিলে একটা পক্ষ হয়ে যায়। তো শুধু ধরুন প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা, সেটা একটা ধরন। হুম, শুধু ধরুন দখলদারদের পক্ষে বিরুদ্ধে আন্দোলন করা, এমনকি রাজনীতিক যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধে আন্দোলন করাও একরকম। কিন্তু সবগুলো যখন একসাথে হয়ে যায়, তখন এই দখলটা থেকে নদীকে রক্ষা করা, খালকে রক্ষা করা, জলাশয়কে রক্ষা করা, এটা একটা ভয়াবহ রকমের চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে যে শেষ পর্যন্ত সফল না হওয়া, তার কারণটা এখানেই আছে। আমি এই জায়গাটাতে আপনি যেটা বললেন যে সবগুলো পক্ষ এক হয়ে যায়। আসলে সবগুলো পক্ষ এক হয় নাকি একটা পক্ষই আসলে সবগুলো জায়গাটা দখল করে আছে? আমি একটু যদি বলি যে আমরা দীর্ঘদিন ধরে এই আলাপটা করছি বা ঘুরে ফিরে টিআইবির বিভিন্ন প্রতিবেদনে আসে, নানা সময়ে আমরা দেখেছি। অন্তত গেল ২০-২৫ বছর তো বটেই। যে এবারও জনপ্রতিনিধি হিসেবে যারা গেলেন তাদের এত শতাংশ ব্যবসায়ী। এবং সেই ব্যবসার ক্ষেত্রগুলো হচ্ছে হয়তো আ বড় ধরনের কলকারখানা বা গার্মেন্টস শিল্প বলি বা এই বিচিত্র সব ব্যবসার ক্ষেত্র আছে। তো আমরা নদী দূষণ বলি, নদী দূষণের ক্ষেত্রে হচ্ছে আ দূষিত রাসায়নিক ফেলা একটা বিষয় থাকে। বর্জ্য ফেলার একটা বিষয় থাকে। সেটা কারখানা বর্জ্য। সেটার যেমন সেই স্টেক হোল্ডার যখন আমার জাতীয় সংসদে বসে থাকেন বা যদি আমি বলি যে বালুমহালগুলো যাদের আন্ডারে
কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রভাব দিয়েই তো আসলে বালুমহালগুলো তৈরি হয়। তো সেই জায়গায় আসলে পক্ষ আসলে একটাই। আর পরিবেশের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, যারা পরিবেশটাকে সেভাবে হচ্ছে ফিল করেন, তারা শুধু একটা পক্ষ। বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে কিনা? না, আসলে এখানে অন্য একটা বিষয় আছে। এই জায়গাটা অন্য বিষয় আছে এই কারণে যারা দেখভাল করবার দায়িত্ব যাদের আছে। হুম, আমরা দেখেছি বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে সময়টা গেছে, আমরা দেখেছি যে তারা ধরা যাক প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, হুম, ধরা যাক পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা, ধরা যাক বন বিভাগের একজন কর্মকর্তা। তারা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল ব্যক্তি হওয়ার বদলে তারা দলীয় পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মানে তারাও দলের লোক। এই দল থেকে তারা নিজেদেরকে আলাদা করতে পারেন নাই। যদি দায়িত্বশীল কর্মকর্তারা বা দায়িত্বশীল ব্যক্তিরা যদি দলের বাইরে নিজেকে হাজির করতে পারতেন, হুম, তাহলে কিন্তু ব্যবসা বান্ধব মানে ব্যবসা বান্ধব বলতে মানে আমরা যদি বলি যে নদী দখল দূষণ বান্ধব লোকজন সংসদে গিয়েছে বলে তার বাইরে কিছু করা যাবে না, তা কিন্তু নয়। হুম, এটি করা সম্ভব হতো। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আ প্রভাব প্রভাবিত অথবা অনেকেই আমরা দেখেছি স্বতঃপ্রণোদিত তারাও ওই ছত্রছায়ায় যেতে চেয়েছে। ফলে এটা মোটের উপর যারা রক্ষণাবেক্ষণকারী তারা এবং অন্যান্য অ ক্ষেত্রে যারা আছেন সবাই মিলেই আসলে এই বাস্তবতা। আপনি যেটা বলছেন যে তারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, সংসদে গেছেন, হুম, মন্ত্রণালয় সরকার গঠন চালাচ্ছেন, করে ফেলছেন। সরকার হুম, গঠন করেছেন, হুম, তাদের কারণেই তা নয়। আরেকটা বিষয় এখানে আমাদের খুব বড় রকমের সীমাবদ্ধতা আছে। সাধারণ লোকজনেরও একটা কথা বলার বিষয় আছে। হুম, সাধারণ লোকজন কথা না বললে কিন্তু একটা অন্যায় দ্রুত বিস্তার লাভ করে। হুম, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। প্রতিবাদটা জারি থাকলে এটা কিন্তু এত দ্রুত কেউ আর খারাপ কাজ করতে পারে না। কিন্তু আমাদের সেই জায়গাটা তৈরি হয়নি। আপনাকে বলি, ধরুন যে একটা নদী দখল হচ্ছে। হুম, আপনার চোখের সামনে আপনি কেন কিছু বলছেন না? আপনার বাড়ি তো পাশে। তো আপনার আরেকজন ব্যক্তি আছেন, তিনি কেন কিছু বলছেন না? আর একটা জলাবদ্ধতা তৈরি হচ্ছে, কেন কিছু বলছেন না? অপরদিকে যদি ধরুন যে বাড়ির সামনে একটা স্কুল ঘর আছে, কেউ যদি স্কুল ঘরের দুটো টিন খুলে নিয়ে যায়, তখন হুম, কিন্তু সবাই মিলে বলছে, "এই টিন খুলিস না, এটা সরকারি সম্পত্তি।" হুম, কিন্তু নদী যখন দখল হয়, কি এক অজ্ঞাত কারণে সারা দেশে মানুষজন চুপচাপ থাকে। এটার একটা অন্য বাস্তবতা হচ্ছে যে যারা সাধারণত দখল করতে যায়, তারা খুব প্রভাবশালী থাকে। হুম, কিন্তু ওই প্রভাবশালী দখলদারের সাথে, সাথে অনেক সাধারণ মানুষও কিন্তু নদী দখল করে। আমরা মনে করি যে শুধু দখলদার, প্রভাবশালী দখলদারদেরকে আমরা দেখি শহরের নদী দখল করতে। যেখানে হয়তো জমির অনেক দাম। হুম, কিন্তু জমির যেখানে দাম কম, সেখানে যখন সাধারণ একজন দখল করে এবং সেও যখন জায়গাটা ভরাট করে, ক্ষতির পরিমাণটা কিন্তু একই। একই। এটা আপনি খুব এটা আমাদের কিছুদিন আগে নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান উনি আমাদের স্টুডিওতে কথা বলেছেন। তিনি একটা পয়েন্ট প্রায় সিমিলার একটা পয়েন্ট বলেছিলেন যে আ দেখা গেল যে উনি নাব্যতার প্রসঙ্গটা এনেছেন। যে নদী যখন নাব্যতা হারায়, যখন সে ব্যবহারযোগ্য থাকে না। আমরা তো আসলে খুবই ব্যবহারিক মানুষ। তো ব্যবহারযোগ্য যখন থাকে না, তখন দেখা যায় যে সাধারণ মানুষ আসলে নিজের অজান্তেই একটু, একটু করে দখল করা শুরু করে দেয়। এবং তিনি এই জায়গায় খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন, এটা আমার মনে আছে। সেটা হচ্ছে কচুরিপানার কথা বলেছেন। যে কচুরিপানা থাকার কারণে নদীগুলো ব্যবহারযোগ্যতা হারায়, নাব্যতা হারায় বা এটার সাথে মানুষের সম্পর্কটা একটু দূরবর্তী হতে শুরু করে। তারপরে এটার ঘটনাটা আপনি যে পয়েন্টটা বললেন যে সাধারণ মানুষও আসলে দখল করে। তো আমি এখন যেটা হচ্ছে আমরা দেখছি যে খাল খনন কর্মসূচি এই সরকার এসে নিল এবং এক ধরনের বার্তা আমরা তাদের নির্বাচনী প্রচারের সময় থেকে বা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেখানেও আমরা দেখলাম যে পরিবেশ বান্ধব এক ধরনের আইডেন্টিটি তৈরি করা বা ওইভাবে এক ধরনের প্রোগ্রাম তারা নেবেন বলে জানিয়েছেন। আপনার কি মনে হয় এই খাল খনন কর্মসূচি আসলে কতটুকু এই ওভারঅল জলাশয় রক্ষার ক্ষেত্রে কাজে দেবে? আসলে দেখুন, খাল খনন, নদী খনন, হুম, জলাশয় খনন ৩ টাই কিন্তু বলা হয়েছে। খাল, হুম, নদী, জলাশয়। খাল খননে কিছু বড়, বড় বা খাল নদী খননে বা জলাশয় খননে কিছু বড়, বড় ত্রুটি আছে।
হুম, আমরা দেখি কারা নদী খাল খনন করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হুম, বিআইডব্লিউটি এর অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ, নৌ পরিবহন কর্তৃপক্ষ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এলজিইডি, এরা নদী খাল খনন করে। আমরা মৎস্য বিভাগও খনন করতে দেখেছি। এদের প্রত্যেকের একটা কমন বড় রকমের মানে ত্রুটি হলো, এরা যখন খনন করে তখন নদী কিংবা এই খালের প্রস্থ মাপে না। হুম, না মেপে যে অংশটুকু আছে, যদি এটি ছোট হয় তাহলে ২ পাড়ে মাটি ফেলে। হুম, যদি এটি বড় হয় তখনও ওই খনন করে ২ পাড়ে মাটি ফেলে। আমরা দেখেছি যে একটা করে প্রবাহকে ৩ টা পাশাপাশি প্রবাহ তৈরি করেছে তারা। এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। মাঝখানে খনন করে ২ পাড়ে যখন ফেলেছে, আরও ২ পাড়ে ২ টো প্রবাহ তৈরি হলো, হুম, ৩ টা প্রবাহ পাশাপাশি তৈরি হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। আবার ধরুন যে কোথাও, কোথাও একটাকে ২ টা প্রবাহে পরিণত করেছে। হুম, আবার ধরুন যে ২ দিকে ভরাট হয়ে গেছে। নিয়ম হচ্ছে ভরাট হয়ে যেতে পারে কিংবা নদী একটু সরে যেতে পারে, খাল একটু সরে যেতে পারে। তাহলে নিয়ম হচ্ছে আপনাকে সিএস ম্যাপ ধরে তার সীমানাটা চিহ্নিত করতে হবে এবং বর্তমান অবস্থা কোথায় আছে সেটা ঠিক করতে হবে। এটা ঠিক করার পর মনে করতে হবে এটা হচ্ছে এই খাল বা নদীর সীমানা। আগে সীমানাটা চিহ্নিত করতে হবে। এটা করা হয় না। এটা করা না হওয়ার কারণে ধরুন যদি ২ পাড়ে বাদ দিয়ে খনন হয় তো ২ পাটা দখলে চলে গেল। দখলদারদের জন্য এটা খুব সহজ হলো। হুম, অনায়াসে তারা দখল করতে পারে এবং তাই হচ্ছেও। আবার ধরুন যে এলজিইডি অনেক জায়গায় আমরা দেখেছি নদীকে পুকুর বানিয়েছে। হুম, যেমন ধরুন রংপুরে বাইশেডারা বলে একটা নদী আছে। হুম, বাইশেডারা নদীকে পুকুর হিসেবে তারা খনন করেছে। হুম, পাড় দিয়েছে, খনন করেছে। মৎস্য বিভাগকে আমরা দেখেছি একটা নদীকে কয়েকটা পুকুরে তৈরি করেছে। আবার ধরুন এই যে নদী এবং খাল, নদী খালের কি সংজ্ঞায়ন হয়েছে? কোনটা নদী, কোনটা খাল? এই পয়েন্টটা আমি একটু আমাদের এই যে যেই লাস্ট কনভারসেশন এর কথা আমি উল্লেখ করলাম যে নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান তিনি এই প্রশ্নটি করেছেন। আমাদের প্রশ্নটা ছিল যে আহ, পরিবেশ আন্দোলন কর্মীরা বা নদী রক্ষার জন্য যে আন্দোলন করছেন যারা তারা যেই নাম্বারটা বলেন নদীর তার সাথে জাতীয় যেই তালিকাভুক্ত সেটা নাম্বারটা মেলে না, এটা কেন? উনি তখন বলছেন যে পরিবেশ আন্দোলন কর্মীরা নদীর সংজ্ঞাই ঠিক করতে পারেনি। আপনিও এই প্রশ্নটা কিন্তু তুললেন। এটা বিষয়টা কি একটু বলবেন? এটা আসলে পরিবেশ কর্মীদের তো সংজ্ঞায়ন করার ব্যাপারটা নয়। হুম, পরিবেশ কর্মী যারা আছেন নদী কিংবা খাল সবই তারা উদ্ধার করতে চান। ফলে হুম, তাদের সঙ্গে নদী খাল পার্থক্য থাকলেও অসুবিধা নেই। হুম, জাতীয় নদী রক্ষা কমিশন একটা সংজ্ঞা দিয়েছে। এ হুম, পর্যন্ত সরকারিভাবে এটাই একটা সংজ্ঞা আমাদের। হুম, এবং আমরা জাতীয় নদী রক্ষা কমিশনের অনেক কাজের সমালোচনা করি এবং যারা এই সংজ্ঞায়ন করেছে ওই সময় তাদের অনেক কাজ নিয়ে আমরা কথা বলেছি। সংজ্ঞায়ন কিন্তু দারুণ। হুম, এটা আমার ব্যক্তিগত মতামত। কেউ, কেউ আপত্তি করেছেন। কিন্তু সংজ্ঞায়নটা দারুণ সংজ্ঞায়ন হয়েছে। হুম, যে এই প্রাকৃতিক প্রবাহ নদী থেকে আসুক, বিল থেকে আসুক, পাহাড় থেকে আসুক, এই প্রবাহ যদি কোনো নদীর সঙ্গে কিংবা কোনো সমুদ্রের সঙ্গে মিলিত হয় তাহলে এই প্রবাহটা নদী হিসেবে চিহ্নিত হবে। হুম, এখন নদী খাল আমি আপনাকে বলি, যেমন ধরুন উত্তরাঞ্চলে অনেক ছোট, ছোট প্রবাহ নদী নামে পরিচিত। হুম, আপনি ঢাকার কথা বলি। ধরুন আ ঢাকার মানিকগঞ্জে বলি, ধরুন ওখানে কালীগঙ্গা নদী। কালীগঙ্গা নদী থেকে নয়াকান্দা একটা নদী বেরিয়ে গেছে। হুম, আপনি নয়াকান্দা নদীকে আপনি লোকজনকে গিয়ে বলতে শুনবেন নয়াকান্দা খাল। হুম, হুম? আবার ধরুন যে কলাতলি এটি ঢাকার কেরানীগঞ্জে পড়েছে। কলাতলি বাজারে ওখানে গেলে দেখবেন যে কলাতলি খাল। হুম, অথচ এটা একদিকে ধরুন ধলেশ্বরীর সঙ্গে মিলিত হয়েছে, ধলেশ্বরীর উপনদী। আর একদিক থেকে হয়তো আরেকটা নদী থেকে বেরিয়ে এসেছে। তাহলে একটা শাখা নদী, একটার উপনদী, সেটাকে কিন্তু বলা হচ্ছে খাল। হুম, তাহলে খাল নামে কোনো অসুবিধা নেই। আমরা কোথাও গাং, কোথাও নদী, কোথাও ডাঁড়া, একেক জায়গায় একেক নামে একেক কিন্তু নামে ডাকি। নদীর পরিচিতি আছে। হুম, ফলে আমাদের একটা সংজ্ঞায়ন দরকার এই কারণে যে তাহলে নদীর সংজ্ঞাটা পাওয়াটা আমাদের নদীর সংখ্যা পাওয়াটা আমাদের জন্য ঠিকঠাক হতো। হুম, এখন ধরুন জাতীয় নদী রক্ষা কমিশন ১,০৫৮ বোধহয় এতটা নদীর কথা বলেছে। সর্বশেষ অন্তর্বর্তী সরকার ১৪১৫টা নদীর কথা বলেছে এবং আমরা বলছি এই নদীর সংখ্যা ২,০০০ এর বেশি। হুম, আমি রংপুর বিভাগের যে নদীর তালিকা হয়েছে, হুম, এই তালিকা করবার কাজে আমি যুক্ত ছিলাম। দীর্ঘদিন আমরা ওখানে কাজ করি। দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি অনেকগুলো নদীকে তালিকাভুক্ত করবার জন্য। সেটা সবটা হয়নি। হুম, এই অন্তর্বর্তী সরকারের সময় অনেকটা হয়েছে হুম, এবং আমরা মনে করি
যে এই নদীর তালিকাটা পূর্ণাঙ্গ হওয়াটা দরকার। এটা খুব সহজ কাজ, কঠিন কাজ নয়। সরকারের মাঠ পর্যায় পর্যন্ত যেগুলো অফিস আছে সেগুলোকে কাজে লাগালে পরে খুব সহজে নদী, খাল কিংবা আমরা প্রাকৃতিক প্রবাহ যদি বলি, হুম, প্রাকৃতিক প্রবাহ, প্রাকৃতিক প্রবাহের কিন্তু একটা গুরুত্ব আছে। প্রাকৃতিক প্রবাহটা আমরা কেউ তৈরি করে দেইনি, সেটা নিজে নিজে তৈরি হয়েছে। এখন এই প্রাকৃতিক প্রবাহ, ধরি নদী বা খাল, আপনি যেটা বলছেন খননের কথা, এই খনন যদি ঠিকঠাক মতো করতে হয়, আমি নদী এবং খাল একসাথে করে বলছি, আমাদের কিন্তু কৃত্রিম খাল খুব কম। আমরা যেগুলোকে খাল বলি এগুলো কিন্তু প্রাকৃতিক খাল। হুম, মানে আমরা জমি অধিগ্রহণ করে খাল খনন করা এটা কিন্তু খুব বেশি আমাদের নেই। খুব বেশি নেই। আবার ধরুন যেগুলো বহু পুরনো খাল খনন হয়েছে সেগুলো প্রাকৃতিক এমন রূপ লাভ করেছে যে ওগুলোও নদী হয়েছে। হুম, হ্যাঁ, ধরুন ১০০ বছরের বেশি আগে খনন হয়েছে কাটাখালী, সেটা ধরুন যেটা আস্তে 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 কাটাখালী নদী হয়ে গেছে। হুম, এখন নদীরই সমস্ত বৈশিষ্ট্যকে সে ধারণ করে। হুম, তাহলে ১ নাম্বার হচ্ছে নদী কিংবা খাল খননে প্রথমত সীমানা চিহ্নিত করতে হবে ১। হুম, ২, এটা যে খনন করা হবে, খননে মাটিটা কোথায় রাখা হবে? এটা হুম, ২য় পর্যায়ে এটা আমলে নিতে হবে। কারণ হুম, হলো মাটিটা যখন আপনি নদীর পাড়ে ফেলছেন, হুম, তখন কিন্তু নদী বা খাল প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনি নষ্ট করে দিলেন। হুম, বৃষ্টির পানি বেড়ে গিয়ে ২ পাড়ে যাবে। এটা হচ্ছে তার স্বাভাবিক বৈশিষ্ট্য। যখন ২ পাড় বন্ধ করে দেওয়া হলো সেই বৈশিষ্ট্যটা আর থাকলো না। আবার ধরুন যে পানিতে দ্রুত নেমে যাবে সে ব্যবস্থাটা কিন্তু থাকলো না। এই মাটি কিন্তু বিক্রি করে দেওয়া যায়। এই যে মাটি ওঠে, মাটি প্রচুর মানুষের মাটি লাগে। হুম, মাটি এখান থেকে সরিয়ে ফেলাটাই হচ্ছে নদীবান্ধব কিংবা খালবান্ধব খনন। হুম, আমরা যদি পাড়ে মাটি রেখে দেই, গাছও লাগাই যদি, সেটা কিন্তু নদী কিংবা খাল বান্ধব নয়। সেটি হয়তো আমি গাছ লাগাতে পারি, পাড় বেঁধে দিতে পারি, রাস্তা করতে পারি, কিন্তু সেটা নদীর সঙ্গে সঙ্গতিপূর্ণ হলো না। আমাদের অনেক নদী এবং খালের উৎসমুখ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো উদ্ধার করতে হবে। আমি উদাহরণ হিসেবে বলি, যেমন ধরুন ৬০-৭০ এর দশকে যেহেতু তখন চাষাবাদ কম ছিল, একটা চাষাবাদই প্রধান চাষাবাদ ছিল, তখন কিন্তু অনেক নদীকে মেরে ফেলা হয়েছে। এগুলো সরকারি সিদ্ধান্তের অংশ ছিল। যেমন তিস্তা পাড় রক্ষা করো। হুম, তিস্তা পাড় রক্ষা করতে গিয়ে কি হয়েছে? প্রায় ১৫টা নদী ধরুন যে মেরে ফেলেছে। হুম, একদম মুখ বন্ধ করে দিয়েছে। এখন আপনি ধরুন যে খনন করবেন শালমারা নদী। হুম, শালমারা নদী কিংবা ধরুন শ্যামাসুন্দরী এগুলো হচ্ছে ঘাঘটের শাখা নদী হুম, কিংবা আলাই নদী। তো ঘাঘট নদীর মুখটা এসেছে তিস্তা থেকে। তিস্তায় যদি আপনি বাদ মুখটা দেই বন্ধ করে দিয়ে দেন, তাহলে তো তার নিজের পানি নেই। ঘাঘটি মরে যাবে। তাহলে ঘাঘট মরে যাবে। আপনি যদি কালীগঙ্গা কিংবা ধলেশ্বরীর মুখটা বন্ধ করে দেন যমুনার সঙ্গে, তাহলে তো তার নিজেরই পানি নেই। তাহলে আপনি ধলেশ্বরীর শাখা আ ব কর্ণতলীতেই যাই করুন, অন্যান্য শাখাগুলোতে যাই করুন, ওগুলো কিন্তু আপনার আর কোনো কাজে আসবে না। হুম, সেজন্য উৎসমুখ ঠিক আছে কিনা এটা ঠিক রাখতে হবে। অনেক সময় ধরুন যে নদীটা খনন করা হলো, সেটা শাখা নদী না উপনদী সেটা একটু ভাবার ব্যাপার আছে। সবসময় যে খাল কিংবা নদী খনন করা হবে সেটি যেখান থেকে বেরিয়েছে এবং যার সঙ্গে গিয়ে মিলেছে, এই দুটোর সঙ্গে যদি একটা সমন্বিত চেষ্টা না হয় তাহলে কিন্তু এই কাজটা ঠিক আমরা হবে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখি নদীর পেট সমন্বয় নেই। পেট বরাবর হচ্ছে আমরা খননটা করি। হ্যাঁ, এটা হ্যাঁ? কিন্তু কাজে কম লাগে। এটা আমরা এটা মোটামুটি নিয়মিত দৃশ্য যে ওখান থেকে নিয়ে এবং সেটা সম্ভবত যে যতটুকু কাছাকাছি পার থেকে যত কাছাকাছি অংশে আমরা খননটা করতে পারি আমার জন্য আসলে বালি ট্রান্সফার করাটা আবাসন খাতের জন্য সহজ এবং তুলনামূলক লাভজনক সেটা আমাদের আমি এই জায়গায় আপনার কথা থেকে কতগুলো বিষয় এলো সেটা হচ্ছে যে ১৫ ১৪১৫টি নদী হচ্ছে নথিভুক্ত আপনি বলছেন যে আপনাদের বিবেচনায় ২০০০-এর বেশি। তাহলে নদীর সংজ্ঞায়ন নিয়ে যদি নদী রক্ষা কমিশনের বিষয়ে যদি আপনি একমত হয়ে থাকেন, তাহলে এই নাম্বারটা ফ্ল্যাকচুয়েট করছে কোথায়? এটা করার কারণ হলো যে আমরা কোনো সংজ্ঞাকে ধরে আমরা নদীর সংখ্যাটা নির্ধারণে যাইনি। এটা আচ্ছা। না যাওয়ার কারণে হুম, যখন জাতীয় নদী রক্ষা কমিশন কাজটা করেছে, তাদেরও হুম, খসড়া কাজ কিন্তু অনেক ভুলভাল প্রচুর ওইটা হুম, হয়েছে। তারপর একটা কাজের উদ্যোগ আমরা সেটাকে স্বাগত জানাতে চাই যে একটা উদ্যোগ হয়েছে। হুম, তারাও কিন্তু আ পুরো কাজটা করতে পারে নাই। তারা যাদের উপর নির্ভর করেছে, এই নির্ভরতার জায়গাটা হলো ভুল। কারণ আমরা মনে করি যে ডিসি, ইওনো এবং ইউনিয়ন হ্যাঁ, এই ভূমি অফিস। প্রসঙ্গটাই আমি আসছিলাম যে একটা ভাষ্য এলো যে সরকারি যেই কার্যালয়গুলো সেখানে নথিভুক্ত না থাকলে এটা নদী নয়। হ্যাঁ,
তো এইটা নথিভুক্ত যেটা নয় নথিভুক্ত করতে পারে, আবার সংজ্ঞার মধ্যে যেটা পড়ে গেছে নথিভুক্ত হয়েছে কি না এটা কোনো কথা না। নথিভুক্ত তো একটা সরকারি দায়িত্বের কাজ। আর আপনি সংজ্ঞায়ন দিয়েছেন প্রকৃতিকে ধরে, তো প্রকৃতিগতভাবে যেটা যেই চরিত্রকে ধারণ করে আপনি সেটাকে সেই সংখ্যায় নেবেন। সেটার সঙ্গে আপনার সরকার বলতে পারে যেটা তালিকার বাইরে আছে, কিন্তু নদী হিসেবে কিংবা প্রাকৃতিক প্রবাহ হিসেবে আপনাকে স্বীকৃতি দিতেই হবে। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা ভূমি অফিস কিংবা বিভাগীয় এই ভূমি অফিসগুলো কিন্তু আমাদের নদীগুলো দখল করিয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষকে, কিংবা দখলদারদের পক্ষে থাকা, কিংবা নদীর সর্বনাশের পক্ষে থাকা, এগুলো কিন্তু সব কিছু কোনো না কোনোভাবে তাদের সদিচ্ছা থাকুক না থাকুক, তাদের পদ্ধতিজনিত সীমাবদ্ধতা হোক আর ব্যক্তিগত অনিচ্ছায় হোক, তাদের কারণেই কিন্তু আমাদের সমস্ত নদীগুলোর আজকে করুণ দশা। আমি আপনাকে বলি যে মানিকগঞ্জের সিংগাইরে প্রায় 2 কিলোমিটার প্রস্থের একটা ধলেশ্বরী নদী ছিল। 50 বছর আগেও সেখানে ধরুন যে প্রচুর লঞ্চ চলেছে, সেখানে পাটের এক বিশাল বন্দর ছিল অল্টনগঞ্জ। আপনি এখন গিয়ে দেখবেন সেটা ভরাট হয়েছে। এটা তো দেখবার জন্য সবসময় কেউ না কেউ ছিল। তাহলে এই নদী কোথায় গেল? ফলে ধরুন যে তাদের, ধরুন যে একজন ইউনো যতগুলো কাজে থাকেন, কিংবা একজন ডিসি, তাকে যতগুলো কাজ দেওয়া হয়েছে, একজন ডিসি যদি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে যায় তবুও গিয়ে তিনি তার 3 বছরে একটা নদীও রক্ষা করতে পারবেন না। কারণ তার তো সময় থাকতে হবে, তার তো কাজের ক্ষেত্র থাকতে হবে। সেজন্য আমাদের পুনর্বিবেচনার দরকার আছে। ডিসিরা যদি এই কাজ করতে চান তাহলে ডিসিদের অধীনেই এমন ব্যক্তিকে দিতে হবে যারা শুধু নদী নিয়ে কাজ করবেন, নদীটা বোঝেন। নদীটা বোঝেন। তা না হলে ধরুন যে ওই ডিসিকে দিয়ে আপনি সব কাজ করাবেন, এটি হবে না। আর ধরুন আরেকটা কথা এখানে বলতে চাই যে ধরুন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কিংবা নদী খননের যে ধরন ছিল, এটা কিন্তু এখন সেই ধরন নেই। এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ এই সময়ের মধ্যে প্রচুর দখল হয়েছে, প্রচুর দখল হয়েছে। এই দখল থেকে যদি এগুলো আবার উদ্ধার করা না যায় তাহলে কিন্তু খনন প্রক্রিয়াটা সম্পন্ন কাজে হবে আসবে না, না। কাজে আসবে না। আমরা এই যে নদীর সংখ্যা নিয়ে আরেকটা প্রসঙ্গে আমি যেতে চাই। মাহবুব সিদ্দিকী এসেছিলেন আমাদের এখানে। মাহবুব সিদ্দিকীর সঙ্গে মূলত আন্তর্জাতিক যেই নদীগুলো আছে, আন্তঃসীমান্ত নদী যেগুলো, বিশেষত ভারতের সাথে তিস্তা প্রসঙ্গে আলোচনাটি হয়েছিল। তখন তিস্তা আন্দোলন খুব জোরদার। তো তিস্তার আন্দোলন তো এখনো আসলে হচ্ছে বিশেষত যে মহাপরিকল্পনার অংশ হিসেবে যে সেচ প্রকল্পটি নেওয়া হলো সেটা নিয়ে প্রচুর ডিবেট হয়েছে যে আসলে এইটার মধ্য দিয়ে একটা অংশ কি জলাবদ্ধতার মুখে পড়বে কিনা, যে রিজার্ভারের কথা বলা হচ্ছে সেইটার একটা ডিবেট। এই যে জায়গাটা একটা বড় অঞ্চলে রিজার্ভার রেখে তারপর তিস্তা প্রবাহটাকে ঠিক করার এক ধরনের পরিকল্পনা বা সেচ ব্যবস্থাটাকে মুখ্য রেখে এটার বিবেচনাটা, সেচটা না হয় বাঁচলো, কিন্তু এই রিজার্ভার যে অঞ্চলে হচ্ছে সেই অঞ্চলে তো বড় ধরনের জলাবদ্ধতার আশঙ্কা কি নেই? এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে মাহবুব সিদ্দিকী যে কথাটি বললেন যে আন্তঃসীমান্ত নদী যে কটি আমরা সরকারি নথি অনুযায়ী আছে এবং যেটা নিয়ে আসলে আমরা আলাপ আলোচনা করি তার সংখ্যা আসলে আরো অনেক বেশি। এবং তিনি একটি পুস্তিকা বের করেছেন, উনি এটা হয়তো ডিটেল কাজ করবেন, আমরা পাবো হয়তো সামনে। কিন্তু এই যে সেখানেও আমরা দেখছি যে আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রেও আসলে সংখ্যা নিয়ে একটা বিরাট হট্টগোল বা এক ধরনের বিতর্ক আছে। কিন্তু এটা কেন? মানে আমরা ভেতরেও একই বাইরেও একই এটা বিষয়টা। হলো কি, যেমন ধরুন রংপুর বিভাগের কথা বলি। রংপুর হুম বিভাগে আমাদের ভারতের সঙ্গে 54টা হচ্ছে আন্তঃসীমান্ত নদী, হুম যার 18টা হচ্ছে রংপুর বিভাগে। আর আমি নিজে 50টার উপরে নদীর পাড়ে পাড়ে গিয়েছি। তার মানে ওখানেই আপনি বলতে পারেন যে আরো অ আরো অনেকগুলো, ধরুন যে অন্তত আরো 32টার চেয়ে বেশি 32টা নদীর পাড়ে আমি গিয়েছি। তার মানে সংখ্যা আসলে ওখানে শুধু 18 নয়। আরো বেশি। মানে রংপুর বিভাগেই 54টার বেশি নদী আছে আন্তঃসীমান্ত। আমরা হুম 2 শতাধিক আন্তঃসীমান্ত নদীর খবর জানি। হুম তাহলে এই যে 2 শতাধিক আন্তঃসীমান্ত নদীর কথা আমরা বলছি, এই জায়গাটায় যেটা বাংলাদেশের দরকার ছিল, সমস্ত আন্তঃসীমান্ত নদীগুলোকে বাংলাদেশের উচিত ছিল চিহ্নিত করা। ভারতের একটাও চিহ্নিত করার দরকার নেই। কারণ তারা তো নদীর পানি সরাতে চায়। তারা তো উজানে আছে। হুম ফলে ওরা এটা এই কাজ করতেও চায় না। আমাদের যৌথ নদী কমিশনের মাধ্যমে এটা স্বীকৃতির ব্যবস্থাটা করা দরকার ছিল। কারণ নদী তো কোনো তাত্ত্বিক বিষয় নয়, নদী তো কোনো গোপন বিষয় নয়, নদী তো প্রকাশ্য। এবং আমি প্রকাশ্য। যদি গিয়ে বলি এই যে এই নদীটা আন্তঃসীমান্ত, তাহলে আন্তঃসীমান্ত, ওপর থেকে এসেছে ভারত থেকে, আর তো বলবার কোনো কিছু নেই। হুম এটা আমাদের করা হয়নি। করা হয়নি কারণ আমাদের সরকারিভাবে ভারতের সঙ্গে নদীর পানি চাওয়ার ক্ষেত্রেও আমরা সবসময় দুর্বলতা দেখেছি। আমরা ভারত তো নদীর প্রশ্নে একটা সাম্রাজ্যবাদী শক্তি।
হুম, এবং তারা অমানবিক, বর্বর, অসভ্য, অমানবিক নদীর প্রশ্নে। হুম, কারণ তারা যেভাবে নদীর পানি প্রত্যাহার করছে আর যেভাবে একটা নদী মরে যাচ্ছে আমাদের তিস্তা, এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। হুম। রাষ্ট্র কখনো এত বর্বর হয় না। তো আমরা নদীর প্রশ্নে কিন্তু সেটা দেখেছি। আবার মাহমুদ সিদ্দিকী যেটা বলছিলেন যে এই আপনি যে পয়েন্টটা বললেন যে আন্তঃসীমান্ত নদীগুলোকে আমাদের চিহ্নিত করা। উনি একই পয়েন্টে বলেছেন যে আমাদের চিহ্নিত করে কিছু একটা উল্লেখযোগ্য সংখ্যক নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, কোনোটা আবার ভারতে গিয়ে আবার বাংলাদেশে এসেছে। তো সেইটাকে যদি আমরা আলোচনার টেবিলে রাখতে পারতাম তাহলে তিস্তা প্রশ্নে হয়তো আমরা একটা বার্গেনিং জোনে খুব ভালো একটা পজিশনে হয়তো যেতে পারতাম। এই ধরনের একটা প্রসঙ্গ তিনি দেখুন, বলেছেন। তিস্তা নিয়ে যেটা হয়েছে, তিস্তা নিয়ে কিন্তু সরকার পানি চায়নি। ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আ ২য় সপ্তাহে ৬ সেপ্টেম্বর, ৬ বা ৯ সেপ্টেম্বর হুম, মানে এরকম একটা সময়ে তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। হুম, মানে চুক্তিটাই হয়ে যাওয়ার কথা ছিল। বাংলাদেশে কিন্তু ঢাকায় তখন আ মনমোহন সিং তখন চলে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না বলে চুক্তিটা হলো না, এটা হচ্ছে একটা ভুল কথা। হুম, এটা হচ্ছে এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রাদেশিক সরকারের একটা বোঝাপড়া ছিল। মানে ওই মনমোহন সিং আগে থেকেই জানতেন যে মমতা আসবে না। হুম, আমরা কেন এই আশঙ্কার কথা বলছি? কেন আমরা এই অবিশ্বাসের কথা বলছি? কারণ ওই বছরই তিস্তা সেচ প্রকল্পে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে হাজার, হাজার কোটি টাকা দিয়েছে। হুম, তাহলে এত টাকা দিয়েছে তো সেচ প্রকল্প বৃদ্ধি করার জন্য। তাহলে আ কেন্দ্রীয় সরকার সেচ প্রকল্প বৃদ্ধি করতে চায় নাকি আসলে বাংলাদেশে পানি দিতে চায়? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ওই সময় ২০১১ সালে আমরা নৌ মিছিল করেছি। আমি নিজেই সেই মিছিলে গিয়েছি। যে আমরা ন্যায্য হিস্যার ভিত্তিতে পানি চাই। আমরা কিন্তু সেই পানিটা পাইনি এবং সরকারের পক্ষে কখনোই একবারও আমরা জোরে সোরে পানি চাইতে দেখি নাই। ২০১৪ সাল থেকে একতরফা পানি প্রত্যাহার করে ভারত। একতরফা। ২০১৪ সালে কোনো পানিই ছিল না। সামান্য মানে যে ধান চাষ হয়েছিল সেই ধান ফেটে চৌচির হয়েছিল এবং মানুষের আহাজারিতে ওই এলাকায় যাওয়া যেত না। কিন্তু সরকার পানি চায় নাই। সরকার পানি চায় নাই। এটা হচ্ছে একটা নতজানু পররাষ্ট্রনীতি কিংবা ভারতের বিরুদ্ধে কথা বলতে না চাওয়া। চায়নি নাকি চেয়ে পায়নি কোনটা? চায়নি। আমরা কখনোই আমি তো বলছি। হুম, সরকারের পক্ষে কখনো জোরালো কোনো আপত্তি জানানো হয় নাই। হুম, এই যে ধরুন ২০২০ সালে পানি হঠাৎ করে সমস্ত গেট তারা খুলে দিল হুম, এবং তিস্তায় প্রচুর বাড়ি ভেঙে গেল এবং ইতিহাসের সবচেয়ে উঁচুতে উঠল পানির প্রবাহ। হুম, অসংখ্য বাড়ি ভেঙে গেল, ফসলের ক্ষতি হলো, পুকুরের মাছ চলে গেল। কই আমরা তখনও তো কোনো ক্ষতিপূরণ চাই নাই। অথচ ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন আছে হুম, জাতিসংঘের। হুম, এটাতে ৩৫টা দেশ অনুসমর্থন করলে এটি আইনে পরিণত হয়। ৩৪টা দেশ অনুসমর্থন করার পর ৩৫তম দেশ হিসেবে সবার আগে তো আসলে বাংলাদেশ করার কথা ছিল। ৩৫তম দেশ হিসেবে বাংলাদেশ অনুসমর্থন করুক, এটা আমরা অনেকভাবে চেয়েছি। কিন্তু ভারত কিছু মনে করে কিনা এ কারণেই সম্ভবত ৩৫তম দেশ হিসেবে বাংলাদেশ অনুসমর্থন করে নাই। অনুসমর্থন করলে বাংলাদেশে জাতিসংঘের কাছে প্রতিকার চাইতে পারে। এখন হুম। পর্যন্ত কিন্তু সেই অনুসমর্থন অনুসমর্থন হয় নাই। হয়নি এখনো। সেটা ৯৭ র গভর্নমেন্ট গেল, ২০০১ গেল, ২০০৮ গেল, এরপর তো অনেকগুলো গভর্নমেন্ট গেল। ৯৭ এ তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তারপরে আমরা দেখলাম যে ২০০১ এ আবার বিএনপি জামায়াত তারা ক্ষমতায় এলো। তারপর আবার আওয়ামী লীগের পিরিয়ড। এখন আরেকটা বিএনপি পিরিয়ড। অর্থাৎ সরকার মাঝখানে একটা অন্তর্বর্তী সরকার ২ টা। মাঝখানে ২টা একটা সরকার তত্ত্বাবধায়ক, একটা গেছে। একটা অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক গেল, একটা অন্তর্বর্তী সরকার গেল। নদী নিয়ে আ পরিবেশ নিয়ে অনেক ধরনের আলাপ এই সরকারি মহল থেকে এলেও আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেখলাম সেখানে একজন বড় পরিবেশ আন্দোলন কর্মী ছিলেন তিনি। সেখানেও আমরা এটা অনুসমর্থনটা পাইনি। তত্ত্বাবধায়ক সরকারের পিরিয়ডেও আমরা পাইনি বা বিএনপি, আওয়ামী লীগ বোথ পার্ট থেকেও আমরা পাইনি। কিন্তু প্রত্যেকেই আসলে নদীর ভালো চায় এটা আমরা দেখি বক্তৃতা বিবৃতিতে দেখি। তো এই যে মানে মুখে আমি নদীর জন্য প্রাণ দিয়ে দিচ্ছি কিন্তু আল্টিমেটলি আমি অনুসমর্থন করছি না এবং এটা তো আমাদের অনেক বড় ক্রাইসিস দীর্ঘদিন ধরেই এই ক্রাইসিসটা চলছে এরপরে ত্রিপক্ষীয় আলোচনারও একটা বিষয় এসেছে যে চীনের সাথে চীনকে সঙ্গে নিয়ে এক ধরনের আলোচনা বা নেপাল চীন মানে আরো উজানে যারা আছে ভারতের সেটাকে নিয়ে আলোচনা করলে কিছু হয় কিনা সেখানেও সম্ভবত ভারত ফ্যাক্টর হিসেবে সামনে এসেছে কিন্তু এই যে বারবার করে সরকার বদলালেও আল্টিমেটলি নদী প্রশ্নে যে জাতিসংঘের সেই কমিশনের
যে কনভেনশন। কনভেনশনের যে প্রস্তাব, সেই কনভেনশনে আমরা সই করছি না। এটা কি আলটিমেটলি যে সবাই আসলে এক গোয়ালের গরু, বিষয়টা কিরকম? আমরা এবার অবশ্য এবারের ব্যাপারটা জানি না। যখন ধরুন এর আগে আওয়ামী লীগ কিংবা বিএনপি ছিল, তখন কিন্তু আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন নিয়ে এত কথা হয় নাই। আর তিস্তার সংকটটা কিন্তু তখনও এত এত জোরালো হয় প্রবল নাই। হয় নাই। কোনো নদীতে আমাদের এত বড় বিপদ তৈরি হয় নাই। যেটা আসলে ২০১৪ সাল থেকে তৈরি হয়েছে। হুম, এবং এখনো সেই সংকটের মধ্যেই আমরা আছি। এই বাস্তবতায় আমরাও আসলে মনে করি যে বিএনপি কি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে অনুসমর্থন করবে? আমরা মনে করি যে এটা করবে এবং করা উচিত। হুম, জনস্বার্থে করা উচিত। কারণ এইটার সঙ্গে ধরুন আ মনে হতে পারে যে উত্তরাঞ্চলে ২ কোটি মানুষের সম্পর্ক। না। আপনি আজকে বুড়িগঙ্গায় যখন আপনি দূষিত পানি নিয়ে কথা বলছেন, যে এই পানির দূষণ কেন সরছে না? বুড়িগঙ্গার কথা বলছি, একদম ঢাকার লাগোয়া। তখন আপনার মাথায় রাখতে হবে যে এই পানির সাথে তিস্তার পানির নির্ভরতা আছে। কারণ তিস্তা প্রচুর পানি দিত আগে ব্রহ্মপুত্রকে এবং সেটাই যমুনা নাম নিয়ে এসেছে। সেই যমুনা থেকেই তো ওই এলাসিংয়ের ওখানে আ একটু ভাটিতে ধরুন যে ওখান থেকেই তো ধলেশ্বরী বেরিয়ে এসেছে। আমরা যে বুড়িগঙ্গা দেখি তার প্রধানতম প্রবাহ তো ধলেশ্বরী। সে হুম, ধলেশ্বরী তো পানি নেয় যমুনা থেকে। সে পানি তো তিস্তার পানি। তাহলে আজকে যে তিস্তা শুকিয়ে গেছে তার সাথে কিন্তু এই দুর্গন্ধওয়ালা পানিরও একটা সম্পর্ক আছে। ফলে শুধু ঢাকার এই দূষিত পানি সরে না যাওয়ার ব্যাপার নয়। আমি যদি বলি যে লবণাক্ত পানি সমুদ্রে উপরে উঠে আসছে, তার সাথেও কিন্তু এই হ্যাঁ, তিস্তার পানির সম্পর্ক আছে। নগর পুড়িলে দেবালয় তো এড়াবে না। না, এড়াবে না। এড়াবে না। তো আরেকটা কথা যেটা বলছিলেন আপনি হুম, এড়িয়ে গেল সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। হুম, তিস্তা মহাপরিকল্পনার জলাবদ্ধতার ব্যাপারটা নয়। তিস্তা মহাপরিকল্পনার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা তিস্তা পাড়ের মানুষের যে আকুতি, তাদের চাওয়াটার ধরন একরকম। আর যারা তিস্তা থেকে দূরবর্তী তিস্তার কথা বলে হুম, তাদের আকুতিটা একরকম। হুম, ২ পক্ষই নদীরও ভালো চায়, মহাপরিকল্পনাও চায়। কিন্তু তিস্তা পাড়ের মানুষ যারা আমরা আছি, প্রত্যেক দিন যারা আমরা শত, শত মানুষের আ আ কান্নাকাটি দেখি, প্রচুর মানুষের বাড়ি ভাঙা দেখি, বন্যা দেখি, তারা কিন্তু আমরা বলি তিস্তা মহাপরিকল্পনা হতেই হবে। হুম, হ্যাঁ? আবার বাইরে যারা আছেন তারা বলেন যে পরিবেশটা আগে দেখতেই হবে। হুম, যারা তিস্তা পাড়ের মানুষ আছে তারা পরিবেশ দেখার কথা বলে না তা কিন্তু না। তারা বলে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা হতে হবে। হুম, মানে তিস্তা বাঁচতে হবে, নদীও বাঁচবে, নদী পাড়ের মানুষ বাঁচবে, নদীর জীববৈচিত্র্য বাঁচবে, জলজ উদ্ভিদ বাঁচবে। সবকিছুকে নিরাপদ করেই কিন্তু মানুষ তিস্তা হুম, মহাপরিকল্পনা হুম, চায়। কেউ কিন্তু কোনোদিন আমরা বলি নাই যে তিস্তার ক্ষতি হোক, নদীর হুম, ক্ষতি করে মহাপরিকল্পনা চাই। এ কথা আমরা কেউ কোনোদিন বলিনি। আবার অন্য যারা বলছে যে নদীর ক্ষতি হতে পারে, যারা প্রশ্ন তুলেছে, তারাও কিন্তু মহাপরিকল্পনা না হোক এ কথা বলে নাই। ফলে এই কথাগুলোর একটা সমন্বয় দরকার আছে এবং আমি মনে করি বাংলাদেশে ধরুন এই কয়েক বছর আগে যখন ১০ টা মেগা প্রকল্প চলছিল, প্রায় ৩,০০,০০০ কোটি টাকার মেগা প্রকল্প চলছিল। হুম, আমি বলেছিলাম যে ৩,০০,০০০ কোটি টাকা মেগা প্রকল্পের ভেতর দিয়ে সরকারের যে লাভালাভ, আর্থিক, নাগরিক সুযোগ সুবিধা সবকিছু, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ১০,০০০ কোটি টাকা দিয়ে আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা গ্রহণ করা। কারণ আপনি একদিকে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য মহাপরিকল্পনা মানে আপনি হুম, বড়, বড় প্রকল্প হাতে নিয়েছেন। আরেকদিকে মানুষের বেঁচে থাকার লড়াই। হুম, একজন একটা রাষ্ট্রের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে প্রথমত এগিয়ে যাওয়া। কিন্তু আমাদের এই রাষ্ট্র আজ পর্যন্ত তিস্তা পারে যাদের বাঁচা মরার লড়াই সেখানে রাষ্ট্র এগিয়ে যায় নাই। রাষ্ট্র এগিয়ে গেছে নাগরিকভাবে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করার কাজে। কিন্তু বর্তমান যে সরকার তারেক রহমান তিনি কিন্তু নির্বাচনের আগেই জনসভা বক্তৃতা দিয়েছেন লন্ডনে বসে এবং সেখানে কিন্তু তিনি তিস্তা মহাপরিকল্পনার পক্ষে কথা বলেছেন। এখন মন্ত্রী আছেন আসাদুল হাবিব দুলু। তিনি ওই অঞ্চলের সবচেয়ে বড় আন্দোলন সংগঠিত করেছেন তিস্তা হুম, মহাপরিকল্পনার জন্য। হুম, এবং তিনি এই অনেক রাজনৈতিক জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে গিয়ে বলে এসেছেন হুম, তিস্তা মহাপরিকল্পনা তারা করবেন। এবং সে কারণে আমরা মনে করি হুম, যে তিস্তা মহাপরিকল্পনা এবারে হবে। এবং আমরা চাই যে খুব দ্রুত হোক কাজটা। যত দ্রুত হয় হুম। তত জনকল্যাণ হয়। এটা আ মানে শেষ পর্যন্ত এটা আসবে বলে আপনি আশাবাদী। আচ্ছা। তিস্তা মহাপরিকল্পনার যে সেচ প্রকল্পটার কথা আমি বললাম, এটা তো আসলে রিজার্ভার করা মানে তো হলো যে একটা কৃত্রিমভাবে পানিটাকে আটকে রাখা
আমরা যেটাকে বলি হচ্ছে যে বর্ষা মৌসুমে যখন পানির প্রবাহটা বাড়বে তখন আটকে রাখা। এটা তো আহ, এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে না টোটাল প্রবাহের মধ্যে? এই জায়গাটার নিয়েই তো মূল ক্রাইসিসটা, মূল বিতর্কটা তো এই অংশটা নিয়েই হচ্ছে না, আসলে। না, এটার যেটা শেষ প্রকল্প আছে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে না। হুম, এখন বিতর্ক যদি বলেন, যেটুকু বিতর্ক, হুম, সেটা হচ্ছে যে নদীর যে প্রস্থটা ঠিক রেখে খনন করা হচ্ছে, এই প্রস্থে পানিটা মানে ঠিকমতো যাবে কিনা। হুম, এটা কিন্তু আগে যত ছোট ছিল তার চেয়ে এখন বড় করে কিন্তু ভাবা হচ্ছে। হুম, হ্যাঁ? এখন নতুন করে যে ধরুন যে রিভাইজ কাজ হয়েছে, সাথে প্রস্থ আরো বৃদ্ধি করা হয়েছে। এটা আ বৃদ্ধি করার ভেতর দিয়ে সেই চেষ্টা। আমরা যেটা বলি যে নদী কেন্দ্রিক প্রকৌশল, প্রযুক্তি সারা পৃথিবীতে এখন অনেক এগিয়ে গেছে। হুম, ধরুন বৈশ্বিক প্রেক্ষাপটে যেগুলো একদম আধুনিক প্রযুক্তি এসেছে, সেই সমস্ত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের এই মহাপরিকল্পনাটার বাস্তবায়ন হতে পারে। হুম, এটা কঠিন কোনো কাজ নয়। আর তিস্তা নদী, এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না, এটার একটা প্রকল্প গ্রহণ করা যাবে না, জনবান্ধব করা যাবে না, প্রকৃতি বান্ধব করা যাবে না, এটা হুম। আমাদের কখনোই মনে হয় নাই। এর জন্য একটা সদিচ্ছা থাকা চাই। আর অন্য কোনো কিছু না। সদিচ্ছা থাকলে বিভিন্ন অংশের গবেষক যারা এক্সপার্ট আছেন তাদেরকে একসাথ করে একটা, একসাথে করে করা সম্ভব। আমি এই জায়গাটাতে খাল খননের প্রসঙ্গটা বারবারই আসছে যেহেতু একটা বিষয় কিছুদিন আগে সাতক্ষীরায় একটা আন্দোলন হলো যে টাইডাল রিভার ম্যানেজমেন্ট এটা কার্যকর করা বা এটা বাস্তবায়নের দাবিতে একটা আন্দোলন হলো, মানববন্ধন করা হলো। তো সেটার টাইডাল রিভার ম্যানেজমেন্ট যদি টিআরএম যদি আমি করতে চাই সেক্ষেত্রে তো আমার হচ্ছে প্রাকৃতিক ভাবে হোক বা কৃত্রিম ভাবে হোক একটা জলাশয় লাগবে, তীরবর্তী একটা জায়গা যেখানে আসলে প্রবাহের সাথে আসা পলিটা আমার ওখানে সরে যাবে। হ্যাঁ, বিলের প্রসঙ্গ বা এটা, তো সেটা তো আমার নাই, সেটা তো নাই হয়ে গেছে। তো সেটা আমি কিভাবে রিকভার করব, সেটা আসবে না কি করে? দেখুন, এটা কিন্তু আমি বলি একটা জলাশয় রেখে, বিল রেখে ওখানে পলি প্রাকৃতিক ভাবে, জমিয়ে যে হ্যাঁ হ্যাঁ। এইটা নয়। হুম, আপনি আপনার নদীটাকে নদীর মতো থাকতে দিন। হুম, ভবদহ যে সংকট হয়েছে এটা কিন্তু হুম, কৃত্রিম সংকট। কৃত্রিম সংকট, হ্যাঁ। ভবদহ যখন নিজের মতো ছিল, তখন কিন্তু এই সংকট তৈরি হয় নাই। ফলে হুম, আমরা টাইডাল রিভার ম্যানেজমেন্ট যেটা বলি, সেটাকে নদীগুলোকে প্রাকৃতিকভাবেই রাখতে হবে। আপনি এর আগে যেটা বললেন যে, তিস্তায় সেচ প্রকল্পটাই বাধা কিনা? সেচ প্রকল্পটা বাধা না। কিন্তু অন্য অর্থে আবার বাধা। এটা বিতর্ক নয়। বাধা। বাধা কোথায়? আপনি যখন নদীকে তার মতো থাকতে দেবেন না, হুম, তখনই তো বাধা তৈরি হবে। আপনি যখনই আ আ একটা উদাহরণ বলি আপনাকে। ধরুন, আমাদের যে নদীগুলো মারা যায় তার একটা বড় কারণ হলো এলজিইডি যে সেতুগুলো করে নদীর উপরে বা অন্যান্য সংস্থাও করে, সে নদীর মাপের চেয়ে সেতুগুলো ছোট করে করে। তো একজন নদী গবেষক আ নদীর গবেষণা ইনস্টিটিউটের আমি তার সঙ্গে বসেছিলাম যে এটা কিভাবে কি হয়? উনি কিন্তু আমাকে একদম ধরে বোঝাচ্ছিলেন যে দেখুন যখনই পানির প্রবাহটা একটু বাধা পায়, তখনই কিছু পলি ওখানে স্থির ওখানে হয়। গিয়ে যাবে। হুম, তো পরে জিনিসটা আমার কাছে আর খুব কঠিন বিজ্ঞান মনে হলো না। হুম, আবার যখন আরেকটা পানির ঢেউ এলো, আবার আরেকটু এসে কিন্তু ওখানে জমা হয়। তো যখন আপনি পানির প্রবাহটাকে স্বাভাবিক রাখবেন না, তখন ওই জায়গাটা কিংবা তার একটু আগে কিন্তু জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য নদীগুলোকে যথাসম্ভব আমাদের প্রাকৃতিক রাখতে হবে। হুম, আবার ধরুন যে উপকূলীয় নদীর যে বৈশিষ্ট্য, ধরুন যে জোয়ার ভাটাটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ? তো হুম। এই জোয়ার ভাটার স্বাভাবিক অবস্থাটা আপনাকে মেনে নিতে হবে। যদি আমরা মেনে না নেই, তাহলে কিন্তু ওই যে ভবদহ সংকট হয়েছে, এরকম নানান জায়গায় নানান রকম সংকট তৈরি হতে পারে। আমি একদম শেষ দিকে যে আমরা এখন এমন একটা সময়ে বাস করি যে সময়টাতে আসলে প্রাকৃতিক পরিবেশ নিয়ে খুব অল্প সংখ্যক মানুষ ভাবে বা হচ্ছে সেটার সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে মোটামুটি বা সেটার একটা রিয়াকশন দিয়ে আমরা ভাবি যে আমি এটা সঙ্গে আছি। এটা একটা সংকট এক ধরনের। কিন্তু সত্যিকার অর্থে এই যে প্রকৃতি এবং প্রকৃতির সন্তান হিসেবে আমিও প্রকৃতির অংশ, এই বোধ ছাড়া কি প্রকৃতির কোনো অনুষঙ্গকে বা প্রকৃতির কোনো একটা অংশকে কি আমি রক্ষা করতে পারবো? মানে আমি তো রক্ষা করতাম না, আমি তার দেখভাল করতে পারি সর্বোচ্চ, বা আমি তার ক্ষতি করলাম না, এই পজিশনটা আমি নিতে পারি। কিন্তু এই সাধারণ মানুষের যেই সংযোগ, সেই সংযোগ ছাড়া নদী তীরবর্তী মানুষ বলি বা একটা জঙ্গল বা সুন্দরবনের আশপাশের যে লোকালয়, সেই লোকালয়ের মধ্যে ওই
অনুভূতি তৈরির ছাড়া বা ওই অনুভূতি যদি কাজ না করে তাহলে কি সুন্দরবন রক্ষা হবে? তাহলে কি নদী রক্ষা হবে? সম্ভব এটা? না, এটা হলো যে আহ, নদীকে বাঁচানোর জন্য সরকারের প্রধানত দায়িত্ব। হুম, নদী বলি, খাল বলি, বা বন মানে সুন্দরবন বলি, অন্যান্য গাছগাছালি বলি, এটা প্রধানত দায়িত্ব সরকারের। তো বিদ্যমান সরকার যে কাঠামো, সেই কাঠামোতে ধরুন এখন যাদের দায়িত্ব আছে তাদের পক্ষে এটা সম্ভব হয় নাই। অতীতে সম্ভব হয় নাই। হয় নাই বলে তো আজকে সব নদী ক্ষতিগ্রস্ত। হুম, তো আগামীতেও তাহলে নতুন করে প্রশাসনিক ব্যবস্থাপনায় ভাবতে হবে যে নদীকে পরিচর্যার জন্য আলাদা কি ব্যবস্থাপনা হতে পারে, ১। ২ হচ্ছে আমরা যেগুলো নদী উদ্ধার করেছি এখন পর্যন্ত, সেগুলো নদী পাড়ের মানুষকে দিয়েই উদ্ধার করেছি। নদী পাড়ের মানুষ সব রকম সাহসিকতা নিয়ে যখন এগিয়ে এসেছে, তখন কিন্তু আমরা নদী উদ্ধার করেছি। রংপুরে শালমারা বলে একটা নদী উদ্ধার করেছি হুম, আমরা। সেটা ধরুন ৮০ দশকে লড়াই হয়েছে। সেই লড়াইটা ফেল করে গিয়েছিল। পরবর্তীতে ধরুন যে আ ওই সময়েই আ ধরুন ওই সময়ের কিছু লোক ছিল। আমরা পরে রিভারাইন পিপল থেকে নতুন করে আন্দোলন সংগঠিত করি হুম, এবং সেই আন্দোলনে আমরা নদী উদ্ধার করতে পেরেছি। তারপর ২-৩ বছর পর আবার আমরা দেখছি যে সেখানে লিজ দিচ্ছে ডিসি অফিস থেকে। হুম, পরে আমরা ডিসির শাস্তি চাইলাম। হ্যাঁ? যে ডিসির হুম। শাস্তি চাই, কেন লিজ দেয়? তো সেখানে আবার আন্দোলন সংগঠিত হলো এবং শেষ পর্যন্ত কিন্তু সেই লিজও বাতিল হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়েছে, আজকে এখনই একটা ক্রাইসিস তৈরি হয়েছে ওই সময়ের জন্য, সেই সমাধানটা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু দীর্ঘদিন ধরে লড়াইটা লড়াই জারি রেখে যে ধরেন যে ফল পেতে হবে, এই ফল কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় না। একটা নদী ধরুন দখল হয়ে গেছে। হুম, সেখান থেকে দখল উচ্ছেদ করতে হবে। পানির প্রবাহ ফেরাতে হবে। এই কাজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এটা এখন রাতারাতি পর্যন্ত হয়নি, এটা হ্যাঁ, হবে না। এটার জন্য আপনার ধারাবাহিক আন্দোলন প্রয়োজন হবে বা ধারাবাহিক যারা কাজটা করতে চায় সরকারের লোকও, তারাও ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। একজন ইউএনও ডিসি চাইলেন, আরেকজন ইউএনও ডিসি চাইলেন না, হ্যাঁ, পরের তাহলে কিন্তু হবে না। পরের বার আ এজন্য তাদের একটা হুম, জবাবদিহিতার প্রশ্ন আছে। আমাদের যদি যাদের নদী রক্ষার দায়িত্ব আছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় যদি নিয়ে আসা যায়, তাহলে তারা নদী রক্ষা করবেন এবং নদী রক্ষা করার ভেতর দিয়ে এই সমস্ত কর্মকর্তাদেরই কিন্তু মুখ উজ্জ্বল হবে। আপাতদৃষ্টিতে আমাদের এই সমস্ত কথা তাদের কাছে কটু কথা হিসেবে বিবেচিত হলেও, তাদের পরিবর্তনের ভেতর দিয়ে আল্টিমেটলি তাদেরই মুখ উজ্জ্বল হবে। ধন্যবাদ তুহিন ওয়াদুদ। নদী চুরি করে কারা পকেট ভরছে সেটা মোটামুটিভাবে নদী পাড়ের মানুষ মাত্রই জানে। আর নদী শুধু নদী পাড়ের মানুষের না। নদীর সাথে যে আপাত দৃষ্টিতে অনেক দূরবর্তী, হয়তো নদী থেকে অনেক দূরে থাকেন বা চলাচল করেন, তিনিও আসলে নদী পাড়েরই মানুষ। এই যে নদী বলি বা বনাঞ্চল বলি বা প্রাকৃতিক পরিবেশ বলি, এই প্রাকৃতিক পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি হওয়া মানে হচ্ছে আমাদের নিজেদেরই ক্ষতি হওয়া। তুহিন ওয়াদুদ যেটা বললেন যে এই নদী রক্ষার জায়গায় এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, নানা মানুষ এটার সঙ্গে যুক্ত। এই সংগ্রামটা আসলে একদিনের সংগ্রাম না। এই লড়াইটা একদিনের লড়াই না। এটার সাথে অনেক মানুষ জড়িত, অনেক মানুষ যুক্ত। তাদের সঙ্গে এই যে সরকারের যে দায়িত্বের জায়গা আছে, প্রশাসনের যে দায়িত্বের জায়গা আছে, তাদের সম্পৃক্ততা প্রশ্ন আছে। নদী কারা লুট করে সেটা সরকার জানে, প্রশাসন জানে। সেই প্রশাসন যদি তাকে সঙ্গ না দেয়, তাহলে নদী লুট করা সম্ভব না, নদীর পানি চুরি করা সম্ভব না, নদীর প্রবাহ অক্ষুণ্ণ থাকা সম্ভব। এবং এই যে খাল খনন কর্মসূচি, এই খাল খনন কর্মসূচি বলি বা প্রাকৃতিক জলাশয় পুনরুদ্ধারের যে চেষ্টা, সেটা সফল হবে তখনই যখন আসলে এই সবগুলো উপায় একসঙ্গে কাজ করবে। আমরা সেটা দেখব কিনা, সে আশাবাদ আমরা রাখবো কিনা, সে বিষয়ে আমরা অপেক্ষা করব। আপনারা আপনাদের চারপাশের পরিবেশের ক্ষেত্রে বা প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে, নদীর ক্ষেত্রে, বনাঞ্চলের ক্ষেত্রে আপনারা কি দেখছেন জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।